আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বিবি অনার্স তৃতীয় বর্ষের অনলাইন ক্লাস। আমি নাজমুন করিম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তৃতীয় বর্ষের বাজারজাতকরণ ব্যবস্থাপনার দ্বিতীয় অধ্যায় বাজারজাতকরণ কৌশল ও পরিকল্পনা উন্নয়ন নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে প্রথমেই আমরা চলে যাই। আমি আজকে তোমাদের বাজারজাতকরণ ব্যবস্থাপনার দ্বিতীয় অধ্যায়ের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো আমরা একটু দেখি। ভ্যালু সৃষ্টি ও সরবরাহের পর্যায়, ভ্যালু শিকল কি এবং মৌলিক ব্যবসা প্রক্রিয়াগুলো আমরা দেখব। এরপরে দেখব সামগ্রিক বাজারজাতকরণ পরিকল্পনা কি, বাজারজাতকরণ পরিকল্পনার স্তর এবং বাজারজাতকরণ পরিকল্পনার উপাদান। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রথমেই চলে যাই ভ্যালু সৃষ্টি এবং সরবরাহের পর্যায়ে। ভ্যালু সৃষ্টি ও সরবরাহের পর্যায়ে জানার আগে আমাদেরকে আগে একটু জেনে নিতে হবে ভ্যালু কি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই দেখি ভ্যালু কি। ভ্যালু হচ্ছে কোনো পণ্য ভোগ বা ব্যবহারের মাধ্যমে যে সুবিধা পাওয়া যায় তাকে ভ্যালু বলে। আমি আবার বলছি, কোনো পণ্য ভোগ বা ব্যবহারের মাধ্যমে যে সুবিধা পাওয়া যায় তাকে ভ্যালু বলে। তো আমরা ভ্যালু সম্পর্কে জানলাম। তাহলে এখন আমরা চলে যাই ভ্যালু সৃষ্টির পর্যায়ে। ভ্যালু সৃষ্টি এবং সরবরাহের পর্যায়গুলো কি কি আমরা একটু দেখি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমেই আমরা দেখি ভ্যালু সৃষ্টি বা সরবরাহের পর্যায়গুলো আমরা একটু দেখি। বাজার সুযোগ ও ক্রেতা ভ্যালু নির্ধারণ করা, ভ্যালু পছন্দ করা, ভ্যালু ডিজাইন করা, ভ্যালু সরবরাহ করা, ভ্যালু যোগাযোগ এবং উন্নয়ন ও ধরে রাখা। আমরা প্রথমে আসি ভ্যালু সুযোগ ও ক্রেতা ভ্যালু নির্ধারণ করে কিভাবে, আমরা সেটা একটু দেখি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো, ভ্যালু সুযোগ ও ক্রেতা ভ্যালু নির্ধারণ হচ্ছে ভ্যালু সৃষ্টি বা সবার প্রথম পর্যায়ে হচ্ছে বাজারজাতকারীকে বাজারজাতকরণ পরিবেশ বিশ্লেষণ এবং ক্রেতাদের প্রয়োজন, অভাব ও ক্রয়ের উদ্দেশ্য অনুধাবন করতে হয়। ব্যষ্টিক ও সাংস্কৃতিক পরিবেশ বিশ্লেষণের মাধ্যমে সুযোগ খুঁজে পাওয়া যায়। এ সকল সুযোগ কাজে লাগানোর জন্য ক্রেতাদের প্রয়োজন, অভাব ও ক্রয়ের উদ্দেশ্য অনুযায়ী ক্রেতা ভ্যালু নির্ধারণ করতে হয়। এরপরে আমরা আসি ভ্যালু পছন্দ করা। ভ্যালু পছন্দ করাটা কি? এটা প্রথমে বাজারকে বিভিন্ন বিভাগে বিভক্ত করতে হয়। এরপর বিভিন্ন বিভাগ থেকে এক বা একাধিক বিভাগ পণ্য ও সেবা বাজারজাতকরণের জন্য নির্বাচন করা হয়। পরবর্তীতে নির্বাচিত বাজার বিভাগে অবস্থান গ্রহণ করতে হয় এবং সবশেষে পণ্য ও সেবার ব্র্যান্ডিং করতে হয়। ব্র্যান্ডিং পণ্য ও সেবাকে প্রতিযোগিতামূলক পরিবেশে স্বতন্ত্র পরিচিতি দেয়। এরপরে আমরা আসি ভ্যালু ডিজাইন করা। ভ্যালু ডিজাইন করা কি আমরা একটু দেখি। সুপ্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো। এক্ষেত্রে পণ্য ও সেবা কৌশল, নতুন অর্পণ ও মূল্য নির্ধারণ করা হয়। পণ্যের বৈশিষ্ট্য, মান, মোড়ক, সমর্থন, সেবা প্রভৃতি এ পর্যায়ে ঠিক করা হয়। এছাড়া বিদ্যমান পণ্য ক্রেতাদের সন্তুষ্টি বিধানে সক্ষম না হলে নতুন পণ্য উন্নয়ন ও মূল্য নির্ধারণে এ স্তরে করা হয়। তাহলে আমরা ভ্যালু ডিজাইন করা কি সেটা আমরা জানলাম। এরপরে আমি আসি ভ্যালু সরবরাহ করা। ভ্যালু সরবরাহ করা কি আমরা একটু দেখি। এই পর্যায়ে বন্টন ও প্রবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয় ঠিক করা হয়, যেমন প্রণালী প্রত্যক্ষ না পরোক্ষ হবে, ডিলারের সংখ্যা কত হবে, পরিবেশক থাকবে কি না, নিজস্ব বিক্রয় বাহিনী কতটা শক্তিশালী হবে প্রভৃতি। তারপরে আমরা আসি ভ্যালু যোগাযোগ। এক্ষেত্রে সমন্বিত বাজারজাতকরণ যোগাযোগ ব্যবহার করা হয়। বাজারজাতকরণ যোগাযোগের হাতিয়ারগুলো হচ্ছে বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়ের প্রসার, এরপরে আছে প্রত্যক্ষ বাজারজাতকরণ ও গণসংযোগ। এ সকল হাতিয়ারের সাহায্যে বিভিন্ন গণ ও ব্যক্তি উপযোগী মাধ্যমে সমন্বিতভাবে যোগাযোগ করা হয়। এরপরে আসি আমরা উন্নয়ন ও ধরে রাখা। উন্নয়ন ও ধরে রাখা হচ্ছে ভ্যালু সৃষ্টি
ও সর্বশেষ পর্যায়ে হলো ভ্যালু উন্নয়ন ও ধরে রাখার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হয়। বিশ্বব্যাপী বাজারজাতকরণ চিন্তা ও সামগ্রিক বাজারজাতকরণ মতবাদ অনুযায়ী সংগঠন পরিচালনা করতে হয়। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ভ্যালু সৃষ্টি ও সরবরাহ প্রক্রিয়া পণ্য বা সেবা উৎপাদনের পূর্বে শুরু হয় এবং পণ্য বা সেবা উন্নয়ন ও বাজারে ছাড়ার পরও চলতে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জেনে নিলাম ভ্যালু পর্যায়, ভ্যালু সৃষ্টি ও সরবরাহের পর্যায়গুলো কি কি আমরা সে সম্পর্কে জানতে পারলাম। এরপরে আমি আসি ভ্যালু শিকল। ভ্যালু শিকল সুপ্রিয় শিক্ষার্থী দেখো, ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং বলেছেন, value chain is the series of departments that carry out value creating activities to design, produce, market, deliver and support a firm's product। অর্থাৎ কি, যে ভ্যালু চেইন হচ্ছে একগুচ্ছ বিভাগ যারা একটি প্রতিষ্ঠানের পণ্য ডিজাইন, উৎপাদন, বাজার সরবরাহ ও সমর্থনমূলক ভ্যালু সৃষ্টিকারী কার্যক্রম পরিচালনা করে। তাহলে আমরা ভ্যালু শিকল কি সেটা সম্পর্কে আমরা জানলাম। অর্থাৎ আমি আবার একটু বলি, এক কথায় আমরা বলতে পারি যে ভ্যালু চেইন বা ভ্যালু শিকল কি। ভ্যালু চেইন হলো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মধ্যস্থ কারবারিদের সমন্বয়ে গঠিত একটি পদ্ধতি যা চূড়ান্ত ভোক্তা বা ব্যবসায় ক্রেতাদের নিকট পণ্য সরবরাহের ক্ষেত্রে ভ্যালু সংযোজন করে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বুঝলাম ভ্যালু চেইনটা কি। এখন আমরা দেখব যে ভ্যালু শিকল, জেনারিক ভ্যালু শিকলের একটি আমরা চিত্র দেখতে পাচ্ছি। চিত্রটি কি দেখি, যে ভ্যালু শিকলে 9টি ভ্যালু সৃষ্টিকারী কাজের মধ্যে 5টি প্রধান কাজ এবং 4টি হচ্ছে সমর্থন কাজ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। দেখো, 5টি প্রধান কাজ নিয়ে হয়েছে ভ্যালু, 5টি কাজ নিয়ে হয়েছে প্রধান কার্যাবলী এবং 4টি কাজ নিয়ে হয়েছে সমর্থন কার্যাবলী। অর্থাৎ ভ্যালু শিকলে 9টি ভ্যালু সৃষ্টিকারী কাজের মধ্যে 5টি প্রধান কাজ ও 4টি সমর্থন কাজ রয়েছে। আমরা এবং প্রধান কাজগুলো দেখি। এটা হচ্ছে যে প্রধান কাজের মধ্যে রয়েছে কাঁচামাল সংগ্রহ, যেটাকে আমরা অন্তর্মুখী লজিস্টিক হিসাবে দেখাচ্ছি। তারপরে অপারেশনটা হচ্ছে পণ্য উৎপাদন। এরপরে আসছে বহুমুখী লজিস্টিক, এটা হচ্ছে পণ্য ক্রেতার কাছে পৌঁছানো। এরপরে আসছে বাজারজাতকরণ এবং বিতরণ, এটা হচ্ছে বাজারজাতকরণ ও বিক্রয় এবং সেবা প্রদান করা হচ্ছে সেবা। আর সমর্থনমূলক কাজগুলো কি কি আমরা একটু দেখি। সমর্থন কাজের মধ্যে রয়েছে কাঁচামাল সংগ্রহ, প্রযুক্তি উন্নয়ন, মানব সম্পদ ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠানের অবকাঠামো। তাহলে আমরা দেখলাম যে ভ্যালু শিকলের 9টি, আমরা একটি ভ্যালু শিকল দেখলাম। এখানে 9টি কাজের মধ্যে 5টি হচ্ছে প্রধান কাজ এবং 4টি হচ্ছে সমর্থন কাজ। এখন আমরা বলতে, প্রতিষ্ঠানের কাজ হচ্ছে প্রত্যেকটি ভ্যালু সৃষ্টিকারী কাজের ব্যয় ও কার্যকারিতা পরীক্ষা করা এবং এই জন্য প্রতিষ্ঠানকে প্রতিযোগী ব্যয়ের সাথে নিজের ব্যয়কে তুলনা করা। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এতক্ষণ যে আলোচনা করলাম সেটা স্লাইডে দেখাচ্ছি। ভ্যালু শিকলের যে 9টি ভ্যালু সৃষ্টিকারী যে কাজের মধ্যে 5টি প্রধান কাজ এবং 4টি সমর্থন কাজ। সমর্থন কাজগুলো দেখা যাচ্ছে যে কাঁচামাল সংগ্রহ, প্রযুক্তি উন্নয়ন, মানব সম্পদ ব্যবস্থাপনা এবং প্রতিষ্ঠানের অবকাঠামো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভ্যালু শিকলের কাজগুলো তোমরা বুঝতে পেরেছ। এখন আমি চলে যাই মৌলিক ব্যবসা প্রক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থী, মৌলিক ব্যবসা প্রক্রিয়া কি আমরা আগে একটু দেখি। যে প্রতিষ্ঠানের সফলতা শুধু প্রতিটি বিভাগ বা কতটা ভালোভাবে কাজ করছে তার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে প্রতিটি বিভাগের কাজের মতো কত ভালোভাবে সমন্বয় করা হচ্ছে তার উপর। এর সাথে কয়েকটি প্রক্রিয়া জড়িত, আমি সেই প্রক্রিয়াগুলো একটু তোমাদের দেখাচ্ছি। দেখো, বাজার উপলব্ধি প্রক্রিয়া। বাজার উপলব্ধি প্রক্রিয়া কি? বাজার উপলব্ধি প্রক্রিয়া হচ্ছে এর সাথে ক্রেতাদের নিকট তথ্য সংক্রান্ত কাজ জড়িত। এরপরে আছে নতুন অর্পণ উপলব্ধিকরণ প্রক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, গবেষণা, উন্নয়ন ও নতুন উচ্চ মানসম্পন্ন অর্পণ দ্রুত বাজেটের মধ্যে বাজারে প্রচলন এর অন্তর্ভুক্ত। এরপরে আছে ক্রেতা অর্জন প্রক্রিয়া।
ক্রেতা অর্জন প্রক্রিয়াটা কি? অভীষ্ট বাজার নির্ধারণ ও নতুন ক্রেতা অনুসন্ধান সংক্রান্ত সব কাজ এর সাথে জড়িত। এরপরে আছে ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা প্রক্রিয়া। একক ক্রেতার সাথে গভীর বোঝাপড়া তৈরি, সম্পর্ক ও পণ্য অর্পণের সাথে জড়িত সব কাজ এর সাথে যুক্ত। এরপরে আমি আসি পরিপূর্ণকরণ ব্যবস্থাপনা প্রক্রিয়া। পরিপূর্ণ পূরণ ব্যবস্থাপনা প্রক্রিয়াটা কি? এটা হচ্ছে অর্ডার গ্রহণ, পণ্যের অর্ডার গ্রহণ, সময় মতো পণ্য পাঠানো এবং পাওনা আদায়ের সাথে জড়িত সকল কাজ এক্ষেত্রে অন্তর্ভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো, সফলতার জন্য কোম্পানিকে নিজের কাজের বাইরে ভ্যালু শিকলের সরবরাহকারী পরিবেশক এবং ক্রেতার কাছ থেকে প্রতিযোগিতামূলক সুবিধা খুঁজতে হয়। এই জন্য অনেকে বর্তমান সরবরাহকারী ও পরিবেশকদের সাথে উৎকৃষ্ট ভ্যালু ডেলিভারি নেটওয়ার্কের তৈরির লক্ষ্যে অংশীদারিত্ব সৃষ্টি করছে বর্তমানে। এরপরে আমি একটু আসি যে মৌলিক ব্যবসার কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে এখন আমি তোমাদের সামনে আলোকপাত করব। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো, মূল ব্যবসা প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য কোম্পানির বিভিন্ন ধরনের সম্পদ প্রয়োজন, যেমন শ্রমিক, কাঁচামাল, মেশিন, তথ্য, শক্তি। এবং দেখো, পূর্বে কোম্পানির প্রয়োজনীয় সকল সম্পদ কোম্পানির মালিকানা ও তাদের নিয়ন্ত্রণে থাকতো। বর্তমানে এই অবস্থার পরিবর্তন হচ্ছে। অনেক কোম্পানি এমন ভালো মান এবং নিম্ন ব্যয় পেলে কম জটিল সম্পদগুলো বাইরে থেকে নিচ্ছে। এর মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা, সেবা, মেরামত ও তথ্য প্রক্রিয়াকরণ প্রভৃতি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো, এই অবস্থায় কোম্পানিকে তার মৌলিক সামর্থ্য অর্জন ও পরিচর্যা করতে হয়। যেমন নাইকি জুতা উৎপাদন করে না। নাইকি কোম্পানি জুতা উৎপাদন করে না। তার মৌলিক সামর্থ্য হচ্ছে উৎকৃষ্ট জুতার ডিজাইন এবং সেটা বাজারজাতকরণ। একটি মৌলিক সামর্থ্যের 3টি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। একটি হচ্ছে এটি প্রতিযোগিতামূলক সুবিধার উৎস হবে, যা ক্রেতাদের সুবিধা দানে উল্লেখযোগ্য অবদান রাখে। 2 নম্বর, ব্যাপক বৈচিত্র্য সমাপন্ন বাজারে এটি ব্যবহার করা যায়। এবং 3 নম্বর, প্রতিযোগীর জন্য অনুকরণ করা কঠিন। এখন দেখো, এমন পণ্যের ডিজাইন করতে হবে যাতে অন্য কোনো কোম্পানি বা প্রতিযোগী কোম্পানি সেটিকে অনুকরণ করতে না পারে। এই জন্য বলা হয়েছে যে প্রতিযোগীর জন্য অনুকরণ করা কঠিন। কোম্পানিকে এই সমস্ত বৈশিষ্ট্য সম্পন্ন মৌলিক সামর্থ্য অর্জনের চেষ্টা করতে হবে। এতে একদিকে যেমন লাভজনকভাবে ব্যবহার করা যাবে, অন্যদিকে অন্যদের দ্বারা অনুকরণের সম্ভাবনা কমে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ মৌলিক ব্যবসা প্রক্রিয়া এবং মৌলিক সামর্থ্যের বৈশিষ্ট্য। এখন আমি আসি সামগ্রিক বাজারজাতকরণ। সুপ্রিয় শিক্ষার্থী, সামগ্রিক বাজারজাতকরণ পরিস্থিতির মাধ্যমে ক্রেতা ভ্যালু অর্জন প্রক্রিয়া সম্পর্কে অন্তর্দৃষ্টি লাভ করা যায়। এখানে ভ্যালু অনুসন্ধান, সৃষ্টি, ডেলিভারির মধ্যে সমন্বয় সাধন করা হয়। তাহলে আমরা আগে জানি যে সামগ্রিক বাজারজাতকরণটা কি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো, দক্ষ ভ্যালু চেইন গড়ে তোলার মাধ্যমে ভোক্তাদেরকে সর্বোচ্চ ভ্যালু প্রদান, সমাজের কল্যাণ সাধন এবং বিভিন্ন পক্ষের সাথে সুসম্পর্ক সৃষ্টি ও বৃদ্ধি করাকে হলিস্টিক বাজারজাতকরণ বা সামগ্রিক বাজারজাতকরণ বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটি ফ্রেমওয়ার্ক দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সামগ্রিক বাজারজাতকরণের একটি ফ্রেমওয়ার্ক। দেখো, সামগ্রিক বাজারজাতকরণে ভ্যালু অন্বেষণ, সৃষ্টি ও সরবরাহের মধ্যে সমন্বয় সাধন করা হয়। আমরা তারই একটি ছবি এখানে দেখতে পাচ্ছি। ছবিতে ভ্যালু অনুসন্ধান, ভ্যালু সৃষ্টি এবং ভ্যালু ডেলিভারি একটি নেটওয়ার্ক দেখানো হচ্ছে এবং আমি এখন এই নেটওয়ার্কটি বিশ্লেষণ করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সামগ্রিক বাজারজাতকরণ ফ্রেমওয়ার্কের 3টি মৌলিক ব্যবস্থাপনা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভ্যালু ডিজাইনের জন্য
এখানে চিহ্নিত করেছি যে কিভাবে হলিস্টিক বাজারজাতকরণ ফ্রেমওয়ার্ক 3টি প্রশ্নের প্রধান ব্যবস্থাপনা হলিস্টিক বাজারজাতকরণ ফ্রেমওয়ার্কের 3টি প্রধান ব্যবস্থাপনা প্রশ্নের উত্তর দিয়ে থাকে ব্যবস্থাপনা, সেটি আমরা এখন একটু দেখব। সুপ্রিয় শিক্ষার্থী, ফার্স্টে আসছে কি ভ্যালু অন্বেষণ, ভ্যালু অনুসন্ধান। দেখো, ভ্যালু অনুসন্ধান বা ভ্যালু অন্বেষণ একই কথা। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে ভ্যালু অনুসন্ধান কি অনুসন্ধান করতে হবে? জ্ঞানগত স্থান, সামর্থ্যের স্থান এবং সম্পদের স্থান। অর্থাৎ কি, এর মাধ্যমে ভ্যালু অন্বেষণের জন্য কোম্পানির একটি সুসংজ্ঞায়িত কৌশল থাকা প্রয়োজন। এ ধরনের কৌশল উন্নয়নের জন্য কোম্পানিকে 3টি দিক সম্পর্কে জানতে হয়। একটা হলো জ্ঞানগত স্থান, আর একটা হলো সামর্থ্যের স্থান, আর একটা হচ্ছে সম্পদের স্থান। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এই যে জ্ঞানগত স্থান, এর মাধ্যমে ক্রেতার বিদ্যমান ও সুপ্ত প্রয়োজন প্রতিফলিত হয়, যেমন অংশগ্রহণ, স্থিরতা, স্বাধীনতা ও পরিবর্তনের প্রয়োজন। সামর্থ্যের স্থান দেখি, এর মাধ্যমে কোম্পানির ব্যাপকতা ও গভীরতা সামর্থ্যের প্রতিফলিত হয়। ব্যাপকতার ক্ষেত্রে বৃহত্তর বনাম ক্ষুদ্রতার আওতা এবং গভীরতার ক্ষেত্রে বস্তুগত বনাম জ্ঞানভিত্তিক যোগ্যতাকে বোঝায়। এরপরে আসছি আমরা সম্পদের স্থান। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এর মাধ্যমে আনুভূমিক ও উলম্ব অংশীদারিত্ব প্রতিফলিত হয়। আনুভূমিক অংশীদারিত্বে কোম্পানি বাজার সুযোগ গ্রহণের যোগ্যতার ভিত্তিতে অংশীদার পছন্দ করে, আর উলম্ব অংশীদারিত্বে ভ্যালু সৃষ্টির যোগ্যতা বিচার করে কোম্পানি অংশীদার পছন্দ করে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ভ্যালু অন্বেষণ কি এবং ভ্যালু অন্বেষণের যে আরও 3টি দিক আছে সে দিকটি আমরা দেখলাম। এরপরে আমি আসি যে ভ্যালু সৃষ্টি। এটা কি? ভ্যালু ব্যবসা ধারণার সংজ্ঞায়ন, ব্যবসা আওতা স্থির করা এবং কোম্পানি ব্র্যান্ড পরিচিতির অবস্থান। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো প্রতিযোগিতামূলক সুযোগ গ্রহণের জন্য কোম্পানির ভ্যালু সৃষ্টির দক্ষতা থাকা প্রয়োজন। ভ্যালু সৃষ্টির দক্ষতার মধ্যে অন্তর্ভুক্ত হলো ক্রেতাদের দৃষ্টিকোণ হতে নতুন সুবিধা চিহ্নিত করা, ব্যবসার ক্ষেত্রে মৌলিক সামর্থ্য ব্যবহার করা, সহযোগিতামূলক নেটওয়ার্ক থেকে ব্যবসা অংশীদার নির্বাচন ও ব্যবহার করা। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো নতুন ক্রেতা সুবিধা সৃষ্টির জন্য বাজারজাতকারীকে অবশ্যই বুঝতে হবে ক্রেতা কি নিয়ে চিন্তা করে, কিসের দ্বারা ক্রেতারা উৎসাহিত হয় এবং কারা তাদের প্রভাবিত করে। এরপরে আমি আসি ভ্যালু ডেলিভারি। সুপ্রিয় শিক্ষার্থী, ভ্যালু ডেলিভারির মধ্যে আছে কি? ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনা, ব্যবসা অংশীদারিত্ব ব্যবস্থাপনা। সুপ্রিয় শিক্ষার্থী, ভ্যালু সরবরাহ কি? ভ্যালু ডেলিভারি কি এটা আমরা একটু দেখি। ভ্যালু ডেলিভারি বা ভ্যালু সরবরাহের লক্ষ্যে অবকাঠামো ও ক্ষমতার জন্য প্রচুর অর্থ বিনিয়োগ করতে হয়। সঠিকভাবে ভ্যালু সরবরাহের জন্য 3টি কাজে দক্ষ হতে হয়, যেমন ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা। সুপ্রিয় শিক্ষার্থী, এর মাধ্যমে কোম্পানি বুঝতে পারে কারা কারা ক্রেতা, তারা কিভাবে আচরণ করে এবং তাদের প্রয়োজন ও অভাব কি, ফলে কোম্পানি সঠিকভাবে ক্রেতাদের প্রয়োজন মেটাতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর আছে অভ্যন্তরীণ সম্পদ ব্যবস্থাপনা। দেখো এর মাধ্যমে কোম্পানি অভ্যন্তরীণ বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে সমন্বয় সাধন করতে পারে, যেমন অর্ডার প্রক্রিয়াকরণ, উৎপাদন, অর্থায়ন ইত্যাদি। এরপরে আছে ব্যবসায় অংশীদারিত্ব ব্যবস্থাপনা। এর মাধ্যমে কোম্পানি পণ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও সরবরাহ সঠিকভাবে সম্পাদন করতে পারে। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, সামগ্রিক বাজারজাতকরণে কোম্পানি এই উপায়গুলো দিয়ে ভ্যালু অনুসন্ধান, ভ্যালু সৃষ্টি ও ভ্যালু ডেলিভারি করার মাধ্যমে প্রতিযোগীদের চেয়ে দক্ষতার সাথে ক্রেতাদের সন্তুষ্টি করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সামগ্রিক বাজারজাতকরণ ফ্রেমওয়ার্কটি বুঝতে পেরেছ। এরপরে আমি চলে যাব বাজারজাতকরণ পরিকল্পনা। প্রথমেই আমরা জানব বাজারজাতকরণ পরিকল্পনা কি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো ফিলিপ কটলার অ্যান্ড রে আর্মস্ট্রং এর মতে মার্কেটিং প্ল্যানিং ইনভলভস ডিসাইডিং অন মার্কেটিং স্ট্র্যাটেজিস that will help the company attain its overall strategic
অবজেক্টিভস, অর্থাৎ বাজারজাতকরণ পরিকল্পনার মধ্যে বাজারজাতকরণ কৌশলের সিদ্ধান্ত গ্রহণ অন্তর্ভুক্ত, যা কোম্পানির সামগ্রিক কৌশলগত উদ্দেশ্য অর্জনে সহায়তা করে। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো স্টিভেন জে স্কিনারের ভাষায়, এ মার্কেটিং প্ল্যান is a formally prepared and written document details the activities necessary to implement the marketing strategies. অর্থাৎ বাজারজাতকরণ পরিকল্পনা হচ্ছে আনুষ্ঠানিক তৈরি ও লিখিত দলিল, যাতে বাজারজাতকরণ কৌশল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাজের বিস্তারিত বিবরণ থাকে। অর্থাৎ দেখো সুপ্রিয় শিক্ষার্থী, পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে কি করা হবে তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ। বাজারজাতকরণ পরিকল্পনা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানি উদ্দেশ্যাবলী অর্জনের জন্য পরিস্থিতি বিশ্লেষণ, সুযোগ সুবিধা মূল্যায়ন ও বাজারজাতকরণ কৌশলের উপর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কোম্পানির প্রতিটি ব্যবসায় পণ্য বা ব্র্যান্ডের জন্য বিস্তারিত বাজারজাতকরণ পরিকল্পনা গ্রহণ করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ বাজারজাতকরণ কি। তো তাহলে দেখো, কোম্পানির উদ্দেশ্য অর্জনের নিমিত্তে বাজারজাতকরণ কৌশল সমূহের সিদ্ধান্ত গ্রহণ করাকে বাজারজাতকরণ পরিকল্পনা বলে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বাজারজাতকরণ পরিকল্পনা কি এই জিনিসটা বুঝতে পেরেছ। এরপরে আমরা আসি বাজারজাতকরণ পরিকল্পনার স্তর। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ে কেন্দ্রীয় হাতিয়ার হচ্ছে বাজারজাতকরণ পরিকল্পনা। বাজারজাতকরণ পরিকল্পনা দুটি স্তরে কাজ করে, একটা হচ্ছে কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনা, আরেকটি হচ্ছে ট্যাকটিক্যাল বাজারজাতকরণ পরিকল্পনা। তো প্রথমেই আমরা জানি কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনা কি, সেটা আগে আমরা একটু জানি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আসলে কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনাটি কি আমি একটু সহজ ভাষায় বলে দিই তোমাদেরকে। সেটা হচ্ছে যে কোম্পানি বিভিন্ন বাজার সুযোগ বিশ্লেষণ করে সর্বোৎকৃষ্ট সুযোগগুলো গ্রহণ করে এবং সর্বোচ্চ সুযোগের ভিত্তিতে এক্ষেত্রে অভীষ্ট বাজার ও প্রতিষ্ঠানের ভ্যালু প্রস্তাব নির্ধারণ করা হয়। অর্থাৎ দেখো, ফিলিপ কটলার এবং সহযোগীদের মতে দ্য স্ট্র্যাটেজিক মার্কেটিং প্ল্যান layouts the target markets and the firm's value proposition based on an analysis of the best market opportunities. অর্থাৎ শ্রেষ্ঠ বাজার সুযোগসমূহ বিশ্লেষণের ভিত্তিতে অভীষ্ট বাজার ও প্রতিষ্ঠানের ভ্যালু প্রস্তাব বিন্যাস করাই হচ্ছে কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনা। এরপরে আমি আসি ট্যাকটিক্যাল বাজারজাতকরণ পরিকল্পনা। ট্যাকটিক্যাল বাজারজাতকরণ পরিকল্পনা হচ্ছে মূলত বাজারজাতকরণ মিশ্রণের চারটি উপাদান নিয়ে কাজ করে। বাজারজাতকরণ মিশ্রণের চারটি উপাদান নিয়ে কাজ করা হয়। এই বাজারজাতকরণ মিশ্রণের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নীতি কি হবে তা ট্যাকটিক্যালি বাজারজাতকরণ পরিকল্পনায় ঠিক করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো ফিলিপ কটলার এবং তার সহযোগীদের মধ্যে দ্য ট্যাকটিক্যাল মার্কেটিং প্ল্যান স্পেসিফাইস দ্য মার্কেটিং ট্যাকটিক্স ইনক্লুডিং প্রোডাক্ট ফিচার্স, প্রমোশন, মার্চেন্ডাইজিং, প্রাইসিং, সেলস চ্যানেল অ্যান্ড সার্ভিসেস। অর্থাৎ ট্যাকটিক্যাল বাজারজাতকরণ পরিকল্পনা বাজারজাতকরণ কৌশল নির্ধারণ করে যার মধ্যে পণ্য ও বৈশিষ্ট্য প্রসার, মার্চেন্ডাইজিং, মূল্য নির্ধারণ, বিক্রয় প্রণালী ও সেবা অন্তর্ভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝলাম যে বাজারজাতকরণ পরিকল্পনার স্তরগুলো সম্পর্কে আমরা জানলাম। আমি একটি ছবি দেখাচ্ছি, দেখো সেই ছবির মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে বাজারজাতকরণ পরিকল্পনার স্তরগুলো। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, সেই ছবিতে কৌশলগত বাজারজাতকরণ দেওয়া হয়েছে। এখানে ক্রেতা বিভাগ, বাজার নির্বাচন এবং ভ্যালু অবস্থান গ্রহণ, এই কাজগুলো এখানে করা হয়। এবং ট্যাকটিক্যাল বাজারজাতকরণে দেখো ভ্যালু প্রদান এবং ভ্যালু যোগাযোগ করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন আশা করি তোমরা বুঝতে পেরেছো বাজারজাতকরণ পরিকল্পনার স্তরগুলো। এখন আমরা পরিকল্পনার উপাদানে চলে যাই।
দেখো সুপ্রিয় শিক্ষার্থী, বাজারজাতকরণ পরিকল্পনা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে বাজারজাতকরণ সুযোগ, সম্পদ, হুমকি বিশ্লেষণ করে বাজারজাতকরণ কৌশল স্থির করা হয়। দেখো এখানে এম.বি. মুর বলেন, এই বাজারজাতকরণ পরিকল্পনা প্রসঙ্গে এম.বি. মুর বলেন কি, মার্কেটিং প্ল্যান ইজ এ written document summarize what the marketer has learned about the marketplace and indicates how the firm plans to reach its marketing objectives। অর্থাৎ কোম্পানির প্রত্যেকটি ব্যবসার পণ্য বা ব্র্যান্ডের জন্য বিস্তারিত বাজারজাতকরণ পরিকল্পনা প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থী, আমি একটি বাজারজাতকরণ পরিকল্পনার উপাদানগুলো দেখাচ্ছি একটি ছবির মাধ্যমে। তোমরা দেখো, প্রথমে আছে কি নির্বাহী সারসংক্ষেপ। নির্বাহী সারসংক্ষেপটা কি? প্রথমে আছে নির্বাহী, আমি আগে ছবির পড়া ছবির মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো আমরা একটু দেখি, এক নজরে দেখে নেই একটু। নির্বাহী সারসংক্ষেপ বর্তমান বাজারজাতকরণ পরিস্থিতি, হুমকি ও সুযোগ, উদ্দেশ্য ও বিচার্য বিষয়, বাজারজাতকরণ কৌশল, কর্মপরিকল্পনা, বাজেট এবং নিয়ন্ত্রণ। তো সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা চলে যাই নির্বাহী সারসংক্ষেপ। দেখো নির্বাহী সারসংক্ষেপটা কি? নির্বাহী সারসংক্ষেপ হচ্ছে নির্বাহী সারসংক্ষেপে বিস্তারিত বাজারজাতকরণ পরিকল্পনাকে সংক্ষেপে তুলে ধরা হয়। এতে এক নজরে বাজারজাতকরণ পরিকল্পনা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এটাই হচ্ছে নির্বাহী সারসংক্ষেপ। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকরা অনেক সময়ের অভাবে পুরো পরিকল্পনা দেখতে পারে না। নির্বাহী সারসংক্ষেপে ব্যবস্থাপকীয় পর্যালোচনার জন্য পরিকল্পনার প্রধান উদ্দেশ্য এবং সুপারিশ সংক্ষেপে উপস্থাপন করা হয়। এতে ব্যবস্থাপকরা দ্রুত পরিকল্পনার মাধ্যমে পয়েন্টগুলো খুঁজে পায়। এরপরে সূচিপত্র দিতে হয়। এরপরে আমি আসি বর্তমান বাজারজাতকরণ পরিস্থিতি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো বাজারজাতকরণ পরিকল্পনায় অভীষ্ট বাজার এবং তাতে কোম্পানির অবস্থান বর্ণনা করা থাকে। এতে বাজার, পণ্যের কার্যকারিতা, প্রতিযোগিতা এবং বন্টন সংক্রান্ত তথ্য থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ বর্তমান বাজারজাতকরণ পরিস্থিতিটা। এরপরে আমি আসি হুমকি ও সুযোগ। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো হুমকি হচ্ছে ওই সকল বাধা বা প্রতিকূল ঘটনা যা স্বাভাবিক চলার পথে প্রতিবন্ধকতা বা জটিলতা তৈরি করে। যেমন আবার লাভজনকভাবে কাজ করা সম্ভব কোম্পানির জন্য, এমন ক্ষেত্রেই হচ্ছে সুযোগ। তাহলে আমরা সুযোগ কি সেটা বুঝতে পারলাম, যে হুমকি হচ্ছে ওই সকল বাধা বা প্রতিকূল ঘটনা যা স্বাভাবিক চলার পথে প্রতিবন্ধকতা বা জটিলতা তৈরি করে। আর সুযোগ হচ্ছে কি? সুযোগ হচ্ছে লাভজনকভাবে কাজ করা সম্ভব কোম্পানির জন্য, এমন ক্ষেত্রেই হলো সুযোগ। তাহলে বাজারজাতকরণ পরিকল্পনা এর পর্যায়ে হুমকি ও সুযোগগুলো বিশ্লেষণ করতে হবে। পণ্যের সামনে আসতে পারে এমন প্রধান হুমকি ও সুযোগসমূহ পরিমাপ করতে হবে। এতে প্রতিষ্ঠান বা এর কৌশলের ওপর প্রভাব বিস্তার করে এমন ইতিবাচক বা নেতিবাচক উন্নয়ন ব্যবস্থাপনা অনুমোদন করতে পারে। এরপরে আমি আসি উদ্দেশ্য ও বিচার্য বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে প্রভাব বিস্তারকারী প্রধান বিষয়গুলো বাজারজাতকরণ পরিকল্পনার আলোচনা করা হয়। যেমন প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে 10% বাজার শেয়ার বৃদ্ধি করা। এখানে দেখা হবে এই উদ্দেশ্য কিভাবে অর্জন হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ উদ্দেশ্য ও বিচার্য বিষয়। এখন আমি আসি বাজারজাতকরণ কৌশল। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো বাজারজাতকরণ কৌশলের উদ্দেশ্য অর্জনের জন্য কার্যক্রম স্থির করা হয়। দেখো বাজারজাতকরণ পরিকল্পনায় এই অংশে অভীষ্ট বাজার অবস্থান গ্রহণ এবং বাজারজাতকরণ ব্যয় সম্পর্কে বর্ণনা করা থাকে। বাজারজাতকরণ মিশ্রণের প্রতিটি উপাদানের জন্য এতে কৌশল স্থির করা হয়। হুমকি, সুযোগ বা কোনো জটিল পরিস্থিতিতে বাজারজাতকরণ মিশ্রণ কিভাবে কাজ করবে তার ব্যাখ্যা বাজারজাতকরণ কৌশলে থাকে। এরপরে আমি আসি কর্ম পরিকল্পনা।
কর্মপরিকল্পনাটা কি? এখানে উদ্দেশ্য অর্জনের জন্য বাজারজাতকরণ কৌশল কখন কোথায় কার দ্বারা কিভাবে বাস্তবায়িত হবে তা ঠিক করা হয়। অর্থাৎ দেখো এখানে বাজারজাতকরণ কৌশলকে একটি নির্দিষ্ট কাজে পরিণত করা হয় এবং কর্ম পরিকল্পনা এমন হবে যেন তা কয়েকটি প্রশ্নের উত্তর পাওয়া যায় তা থেকে। অর্থাৎ কি সেই প্রশ্নগুলো কি হতে পারে, কি করতে হবে, কখন করতে হবে, এটা কার করার জন্য কে দায়ী থাকবে, এতে কত ব্যয় হবে ইত্যাদি। এরপরে আমি আসি বাজেট। বাজেট হচ্ছে দেখো, বাজেট হচ্ছে পরিকল্পনার সংখ্যা, পরিকল্পনাকে যখন সংখ্যায় প্রকাশ করা হয় তখন তাকে বাজেট বলা হয়। বাজেট ভবিষ্যৎ লাভ ক্ষতির অনুমানকৃত বিবরণ থাকবে বাজেটে। আয় ব্যয় দেখানোর মাধ্যমে একটি আনুমানিক মুনাফা বাজেটে থাকে। এখানে সম্ভাব্য বিক্রয়ের পরিমাণকে গড় নেট মূল্য দ্বারা গুণ করে আয় দেখানো হয় এবং অন্যদিকে উৎপাদন বন্টন ও বাজারজাতকরণ ব্যয়ের সমন্বয়ে ব্যয় দেখানো হয়। আয় ও ব্যয়ের পার্থক্যই হচ্ছে সম্ভাব্য মুনাফা। উচ্চতর ব্যবস্থাপনা কর্তৃক অনুমোদিত হওয়ার পর বাজেটের ভিত্তিতে কাঁচামাল ক্রয়, উৎপাদন সূচি, জনশক্তি পরিকল্পনা এবং বাজারজাতকরণ কর্মকাণ্ড স্থির করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, সর্বশেষে আসছে নিয়ন্ত্রণ। দেখো পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা দেখা এবং না হলে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা করাকে নিয়ন্ত্রণ বলে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বাজারজাতকরণ পরিকল্পনার উপাদানগুলো বুঝতে পেরেছ। উপাদানগুলো কি কি এবং উপাদানের যে আলোচনা করলাম সেগুলো তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো এই যে যে নিয়ন্ত্রণ, অর্থাৎ নিয়ন্ত্রণ হচ্ছে উদ্দেশ্য নিশ্চিত করার জন্য একটি কোম্পানির কাজের নির্দেশনা এবং পুনঃনির্দেশনা। নিয়ন্ত্রণের জন্য একটি নির্দিষ্ট সময়ে কতটুকু কাজ হবে এবং কতটুকু ব্যয় হবে তার মান স্থির করা হয়। এরপর নির্দিষ্ট সময় শেষে বাস্তব কাজে ও ব্যয়ের সাথে স্থিরকৃত মানের তুলনা করা হয়। মান অনুযায়ী কাজ না হলে ব্যয় বেশি হলে কারণ অনুসন্ধান করে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। দেখো এই যে আমি আলোচনা করলাম, এই যে বাজারজাতকরণ পরিকল্পনার যে উপাদানগুলো, এই উপাদানগুলোর সমন্বয়ে একটি কোম্পানির বাজারজাতকরণ পরিকল্পনা গঠিত হয়। এই সব উপাদানকে যথাযথভাবে বিবেচনা করে বাজারজাতকরণ পরিকল্পনা প্রণয়ন করতে হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ বাজারজাতকরণ পরিকল্পনার উপাদানগুলো। তো আজকে তোমরা আমি আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে শুরু করলাম। তো এরকম আমরা আগামী ক্লাসে এই চ্যাপ্টারেরই অন্যান্য বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। তো সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে সেই প্রত্যাশায় রইলাম। সকলকে ধন্যবাদ।